আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচে যারা আছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আজকে মূলত তোমাদের যে মডেল টেস্ট কোর্সটা শুরু হবে সেটার ওরিয়েন্টেশন ক্লাস। সো ওরিয়েন্টেশন ক্লাসে বেসিক্যালি আমরা কি করি, আমরা হচ্ছে যে এই মডেল টেস্ট কোর্সে যারা ভর্তি হয়ে গিয়েছো, যারা ভর্তি হওয়ার কথা চিন্তা করছো, সবার জন্যই আমরা এই কোর্সের ওভারঅল যে সার্ভিসগুলা সেগুলো এক্সপ্লেন করে দিব। আর কোন কোন সার্ভিস তুমি পাবে সেগুলো আমরা একটু বলে দিব, যাতে যখন হচ্ছে মডেল টেস্টটা রেগুলার শুরু হয়ে যাবে তোমরা যাতে সবকিছু এনশিওর করতে পারো। পাশাপাশি আমাদের দিক থেকে কিছু টিপস তো থাকবেই ওভারঅল মডেল টেস্টের জন্য, যে কিভাবে ভালো করা যায় বা হচ্ছে যে এই মডেল টেস্টটাকে কিভাবে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে তুমি কাজে লাগাতে পারো, যাতে তোমার বোর্ড পরীক্ষার জন্য খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে যায়। আসিফ। জি ভাই, অবশ্যই। আসলে স্টুডেন্টরা আমরা জানি যে আমাদের কিন্তু সবারই কম বেশি সময়টা আসলে সিলেবাসটা শেষ করে একটা তাড়াহুড়া থাকে, বাট কতটুকু ভালো মতো আমরা সিলেবাসটা শেষ করতে পারলাম সেটা কিন্তু বোঝার জন্য তোমাকে এখন থেকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ভীতি কাটাতে হবে। তো এই পরীক্ষা ভীতি কাটানোর জন্যই কিন্তু তোমাদের জন্য উদ্ভাসের আয়োজন কিন্তু আমাদের মডেল টেস্ট কোর্স। তো সেই কোর্সেরই আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। কিভাবে কি এই মডেল টেস্টে তোমরা পরীক্ষাগুলো দিবা, কিভাবে কি দিবা, কিভাবে প্রিপারেশন নিতে হবে, সেগুলো কিন্তু আজকে আমরা ইনশাল্লাহ ডিটেলসে তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো। তবে ইতিমধ্যেই কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট আমাদের সাথে হ্যাঁ, জয়েন করে অনেকে যুক্ত ফেলেছে। হয়ে গেছে। তো ওদের বিভিন্ন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আসলে সবগুলো প্রশ্নের উত্তর সাথে নিয়ে কিন্তু আমরা আজকে লাইভটা শুরু করছি। সো ইনশাল্লাহ তোমরা লাইভে থাকো পুরোটা সময় জুড়ে, ইনশাল্লাহ তোমাদের সকল প্রশ্নের সুন্দর উত্তর পেয়ে যাবে। আচ্ছা, সো প্রথমে হচ্ছে যে মডেল টেস্ট কেন প্রয়োজন, এটা তো আসলে একটা মানে বার্নিং কোয়েশ্চেন। জি জি ভাইয়া। কারণ হচ্ছে যে আমরা যদি স্টুডেন্টের অবস্থা দেখি, কেউ কেউ বলতেছে যে এখনো টেস্ট হয়তো শেষ হয় নাই, হুম হুম হুম। আবার অনেক কলেজে কিন্তু শেষ হয়ে শেষ গেছে। হয়ে গেছে। সো এরকম একটা অবস্থা যদি বলি বোর্ড পরীক্ষার কথা, মোটামুটি হাতে কিন্তু এখনো যদি বলি আনুমানিক অ্যাটলিস্ট 4 মাস তো মোটামুটি আছে, আচ্ছা তাই না? ভাইয়া, আচ্ছা। ধরে নেই হুম যে হুম চার হুম। মাস আছে অ্যাটলিস্ট। সো এই যে এই সময়টা যেটা হয়, যে আমরা কখন পড়াশোনা করি বা কখন আমরা সিরিয়াস থাকি, হুম স্বাভাবিকভাবে আমি যদি জানি যে আমার কালকে একটা পরীক্ষা আছে, হুম হুম হুম। আর আমি যদি জানি যে আমার পরীক্ষা হচ্ছে 1 সপ্তাহ পর, 10 দিন একসাথে পর, 1 মাস পর, সিরিয়াসনেস কিন্তু থাকে সেম না, থাকবে না, হ্যাঁ। তাই না? ধরো তোমার এক্স্যাক্টলি। যদি কালকে একটা এক্সাম থাকে বুয়েটে, হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু তুমি তখন পড়াশোনা বাদ দিয়ে এইটা দিতে পারতা না। হ্যাঁ হ্যাঁ। এরকমই তো ব্যাপারটা, জি আমাদের ভাইয়া। সবার ক্ষেত্রে হচ্ছে জি জি ব্যাপারটা ভাইয়া। এরকম। সো ঠিক একইভাবে পরীক্ষার ক্ষেত্রেও বা মডেল টেস্টের ক্ষেত্রেও জিনিসটা হচ্ছে এরকম, যে আমরা সবসময় একটা রুটিনের মধ্যে থাকলে বা প্রাতিষ্ঠানিক কোনো একটা সিস্টেমের মধ্যে থাকলে আমাদের মধ্যে অটোমেটিক সিরিয়াসনেসটা থাকে। সো যারা বলতেছো যে এখন তোমাদের অনেকের টেস্ট চলতেছে, সো এই যে ধরো টেস্ট যে চলতেছে, তুমি কিন্তু টেস্ট চলতেছে জানো দেখেই ওইভাবে প্রিপারেশন নিচ্ছ বা পড়তেছো, এরকম একটা অবস্থায় আছো। বা হচ্ছে যে যাদের টেস্ট শেষ হয়ে গেছে তারা কিন্তু মোটামুটি চিন্তা করে দেখো, ধরো জানুয়ারিতে যদি তোমার টেস্ট চলে, এখন যদি বলি ফেব্রুয়ারিতে তোমার টেস্ট শেষ যদি হয়, এরকম একটা অবস্থা, তোমার কিন্তু সিরিয়াসনেস লেভেল অবশ্যই সেম থাকবে না, তাই না? পড়াশোনার সিরিয়াসনেস। সো ওই যে কলেজের পরীক্ষা শেষ হওয়ার পর মূল যে বোর্ড পরীক্ষা, এটার মাঝখানে যে সময়টা ডেফিনেটলি তুমি যদি মডেল টেস্টের মাধ্যমে একটা রুটিনে ফিক্স থাকতে পারো, তোমার জন্য সুবিধা হয়। আচ্ছা, এবার আসি যে এই মডেল টেস্টের উপকারিতা আসলে কী কী। দেখো, অনেকগুলো আসলে কমন উপকারিতাই, এটা আসলে যে কোনো পরীক্ষা দেওয়ার উপকারিতা থাকবে এখানে। আসিরও হচ্ছে অ্যাড করতে পারো। এটা মনে হয় যারা হচ্ছে 26 ব্যাচের আসো, অনেকে হয়তো জানো বা জানো না, আসির ভাইয়া যখন 21 সালে মডেল টেস্ট দিছিল আমাদের সাথে, তখন কিন্তু ফার্স্ট হয়েছিল এইচএসসি 2021 যে মডেল 21। টেস্টটায়। সারা দেশের যে মেধা তালিকা সেটা হচ্ছে ফার্স্ট হয়েছিল ভাইয়া। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে যে বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া। ডেফিনেটলি এটা তো হুম একটা হুম টার্গেট হুম। থাকেই। মানে একটা আসির ওদের একটা কনফিউশন থাকে যে ভাইয়া কোয়েশ্চেন কি আপনারা অনেক কঠিন করবেন নাকি, এই ব্যাপারে তোমার কি মতামত? না, আসলে ব্যাপারটা এরকম যে আমাদের একদম বোর্ড কোশ্চেনে যে স্ট্যান্ডার্ড মেনটেন করা হুম। হয় সেই স্ট্যান্ডার্ডে আমাদের কিন্তু পরীক্ষাগুলো হয় হ্যাঁ। এখানে। অনেকেই হয়তো চিন্তা করতে পারে যে বোর্ডের যদি আমরা কোশ্চেন ভাই অ্যানালাইসিস করি, যেমন ফিজিক্সের কথা যদি আমি বলি, 8টা প্রশ্নই যে একদম পুরোপুরি সহজ থাকে ব্যাপারটা না, ওরকম তা না। কিন্তু না। একটা বা দেড়টা সেট দেখা যায় একটু এদিক ওদিক থাকে, কারণ স্টুডেন্ট তো হাতে তো অপশন আছে 8টা থেকে 5টা হ্যাঁ, দেওয়ার হ্যাঁ। মতো। তো আমাদের ক্ষেত্রে আমরা ওই ব্যাপারটা মেনটেন করি যে আমাদের যে চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষাগুলো, ওখানে 4টা সিকিউ থাকে। অপশন তো এখন থাকেই। এখন 4টা সিকিউর ভিতরে 3টাই মোটামুটি ও যদি সুন্দর মতো পড়ে আসি ইজিলি পারা সম্ভব। হুম, চতুর্থ যে প্রশ্নটা থাকে বা যে কোনো একটা প্রশ্নের হয়তো ঘ নাম্বারটা একটু পেঁচায় দেওয়া হয়। হুম। এখন এই ক্ষেত্রে ঝামেলায় পড়বে তারাই যাদের সিলেবাসটা কমপ্লিট নাই, ওরা হয়তো একটা চ্যাপ্টার স্কিপ করে ফেলছে, দেখা গেল ওই স্কিপ যে চ্যাপ্টার ওটা থেকে পড়ছে, ইজি হ্যাঁ আসছে। ওইটা থেকে ইজি চলে আসছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওর হ্যাঁ, পড়া চ্যাপ্টার থেকে কঠিন চলে কঠিন, আসছে। এটাই হচ্ছে ঝামেলাটা হয় আর কি। এবং এই লার্নিং গুলো তো আসলে বোর্ড পরীক্ষার জন্য দরকার। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। যদি বোর্ড পরীক্ষার কথা বলি, সব বোর্ডের সব সাবজেক্টের কোয়েশ্চেন যে অনেক সহজ হয় এরকম তা কিন্তু না না। তা না। মাঝে মাঝে আমরা তো শুনি যে অমুক বোর্ডে অমুক সাবজেক্ট একটু প্রতি কঠিন বছরই, হয়েছে বা হ্যাঁ প্রতি ডিফিকাল্ট বছর। হয়েছে, এটা প্রত্যেক বছর হয়। সো সেই দিক থেকে যেটা বলতে চাই আমরা, যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হবে, বোর্ড স্ট্যান্ডার্ড। এমন না যে তোমাদেরকে ফেক কনফিডেন্স দেওয়ার জন্য ইচ্ছে করে অনেক সহজ কোয়েশ্চেন করা হবে, সেটাও না। আবার এমন না যে কনফিডেন্স মানে ব্রেকডাউন করে দেওয়ার জন্য হচ্ছে যে অনেক কঠিন কোয়েশ্চেন করা হবে। ডেফিনেটলি আসিফ ভাই যেটা বলে একটা ব্যালেন্স থাকবে, কিছু কোয়েশ্চেন সহজ, কিছু কোয়েশ্চেন কঠিন, এমনভাবে থাকবে যাতে তোমরা অ্যাটলিস্ট ওই প্র্যাকটিসটা হয়ে যায়, যে পরীক্ষার যখন তোমার কাছে লিমিটেড টাইম থাকবে, কোন কোয়েশ্চেনটা আনসার করা ভালো আর কোনটা ছাড়া ভালো, হুম। সেই জায়গাটাও। ওকে,
সো তারপর যদি আসি সেকেন্ডটা আসলে সেম, যে তুমি আসলে এইভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর এগুলো সম্পর্কে একটা ধারণা পাও। কারণ দেখা যায় কি আমাদের লেখার অভ্যাস কিন্তু সাধারণত ওরকম থাকে না। বিশেষ করে সাবজেক্টিভ যেগুলা বাংলার হ্যাঁ। ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওইভাবে লেখার অভ্যাস না থাকার হ্যাঁ। কারণে, যেহেতু আমাদের স্টুডেন্টরা এখন লেখার চাইতে অনেকে টাইপিং এর দিকে মনোযোগটা হুম। বেশি, তো এই অভ্যাসের কারণে দেখা যায় যে হাতের লেখার অনভ্যাসের কারণে পরীক্ষার খাতা আমরা সময়মত শেষ করতে পারি না। আর আমরা জানি যে বাংলা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। সো এই ধরনের যে বিষয়গুলো আছে যেগুলো একটু সার্টেন রুলস মেনটেন করতে হয়, তোমরা জানো, এগুলা কিন্তু আসলে ভাই অভ্যাস ছাড়া একদিনে হবে না, যে আমি বললাম আর করে ফেললাম, ব্যাপারটা আসলে ওরকম হবে না। সেই অভ্যাসের জন্য কিন্তু আসলে রেগুলার পরীক্ষা দিতে হয়। আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, বাসায় জীবনে বাংলা সৃজনশীল লেখা হয় না। না না, এটা তো এটা সম্ভবই কোনোদিনই না। হয় না, হ্যাঁ। কারণ কারো ধৈর্যই থাকে না ওই সেটাই লেখার। বড় জোর মানে কি করে মানুষ দেখা যায় যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে কোয়েশ্চেন ব্যাংক থেকে বা টেস্ট পেপার থেকে বিভিন্ন জায়গা থেকে ওগুলা রিডিং পড়ে, বাট ওইটা কিন্তু আলটিমেটলি নিজের লাভ হয় না, থিঙ্কিংটাকে লাভ হয় না। ডেভেলপ করতে জি হেল্প ভাই। করে না। নিজের থিঙ্কিংটা তখনই ডেভেলপ হয় যখন নিজে ওই যে লেখা ট্রাই করি। লেখার কিছু শব্দ আসবে, কিছু আসবে না, লিখতে হয়তো একটু টাইম লাগবে, কিছু লাইন বানাইতে গেলে একটু ডিফিকাল্ট লাগবে, ওই প্র্যাকটিসের মাধ্যমে হয়। ধারাবাহিকতা এটা অলরেডি আমি আসলে বলে ফেলছি যে একটা ফিক্সড রুটিনে থাকা ছাড়া জি ওই ভাই। সিরিয়াসনেসটা আসে না। একই সিলেবাসে একাধিকবার রিভিশন, এটা আমরা এই কারণে বলি যে আমরা যদি প্যাটার্নটা খেয়াল করি, ফার্স্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকে, তারপর যে কিন্তু ফাইনাল মডেল যেটা একদম বোর্ড পরীক্ষার অনুরূপ 13টা সেইভাবে থাকে। সেতে করে যেটা সুবিধা হয়, তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ার সময় ধরো কথার কথা কেমিস্ট্রিতে তুমি হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রিটা যেই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যেটায় পড়লো সেটা হচ্ছে তুমি পুরোটা কভার করে যেতে পারলে না। সো এই ক্ষেত্রে তোমার কাজ যেটা, যে ডেফিনেটলি যতটুকু পোর্শন তুমি কভার করতে পারো নি সেটা যখন আবার ফাইনাল মডেল টেস্ট হবে তার আগে যদি তুমি সেটা কভার করে নিতে পারো, এই জায়গাটা আর কি সুযোগ থাকে। একটা হচ্ছে গ্যাপ ফিল আপ করা, আর এটা ডেফিনেটলি যেটা পড়ে আসছো আগে ওই রিভিশন দেওয়ার সুযোগ তো থাকেই। আচ্ছা, সো পরেরটাও আসলে কাইন্ড অফ একই রকম, যে ভুলগুলা চিহ্নিত করে, এটা অলরেডি আমি বলে ফেলছি যে পরীক্ষা দিতে যে তুমি ডেফিনেটলি কোন একটা ভুল পাবা। আমরা এখানে যেটা করি যে একটু পর তো দেখাবো, সলভ শিট দিয়ে দেওয়া হয়। সো আমরা কিন্তু বারবার যেটা এমফাসাইজ করি মডেল টেস্টের ক্ষেত্রে, অনেকে যেটা হয় মানে একদম রিয়েল কথাবার্তা এগুলো, যে দেখা যায় যে মডেল টেস্ট দেওয়া শুরু হইলো, কয়েকটা পরীক্ষা একটু খারাপ হয়েছে, দেখা যায় আর দিতে চায় না। মনে হয় যে আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিলে তো নাম্বার কম পাবো, এতে পরীক্ষা না দেই তাহলে যে নাম্বার কম পাচ্ছি ওই জিনিসটাই টের পাবো না, বা আমার কনফিডেন্স নষ্ট হবে না। সো সিচুয়েশন অ্যাভয়েড করা কিন্তু কোনো হচ্ছে যে এখানে বুদ্ধিমানের কাজ না। সো আমরা যেটা বিলিভ করি যে দেখো নাম্বার কম আসতেছে তার মানে কি ভুল হচ্ছে, আর ভুল সংশোধনের জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে। আমরা হচ্ছে এখানে আমাদের সলভ ক্লাসের ব্যবস্থা থাকবে, ওদের জন্য রেকর্ডেড সলভ ক্লাস দিয়ে দিব আমরা। তারপর হচ্ছে ওদের জন্য সলভ শিটের ব্যবস্থা আছে, কিউএনএ আছে। তো আমরা বিলিভ করি যে মডেল টেস্ট যেহেতু দিচ্ছই, মানে ঠিক আছে আসিরের জন্য সুবিধা হয়েছে যে তুমি মডেল টেস্টও মোটামুটি ভালো করতে পারছো, এই ভালো প্র্যাকটিসটা কাজে দিচ্ছে। এটা যেহেতু ভাইয়ের কথা বলছি কারণ আসির অন্য যে পাঁচটা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি বলা দরকার। সত্যি কথা যেটা, যে সবাই যে হচ্ছে যে সবসময় অনেক ভালো করবে মডেল টেস্ট এরকম না, কিন্তু তোমাদের মধ্যে কেউ দেখা যাবে অনেক ভালো করতেছে, আবার কেউ দেখা যাবে 50% নাম্বার পাইছো বা আরো কম পাইছো। কিন্তু এইটাই তো ব্যাপারটা, যে তুমি যে জিনিসটা রিয়েলিটিটা বুঝতেছো, যে আচ্ছা যেখানে দেখা যাচ্ছে সিকিউতে দেখবা যে কেউ 30-30 পাচ্ছে, তুমি 20 পাচ্ছ, 15 পাচ্ছ, ডেফিনেটলি গ্যাপ তো আছে। আর দেখো ভাই এরপরে কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য, আমি যদি স্পেশালি ইঞ্জিনিয়ারিং গুলোর কথা যদি বলি, সেখানে তো শুধু এ প্লাস যথেষ্ট হয় না, দেখা যায় কি একটা মার্কসেরও রিকোয়ারমেন্ট থাকে। এবছর যেমন 89% এরকম একটা নাম্বার, বেশ ভালো একটা নাম্বারের রিকোয়ারমেন্ট কিন্তু ছিল পিসিএম এ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের। সো যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন আছে তাদের জন্য এটা ডেফিনেটলি হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই কথার সাপেক্ষে আরেকটা কথা চলে আসে, আসলে বোর্ড এক্সামের যে রেজাল্ট, আমরা তো অলরেডি 25 ব্যাচের রেজাল্টের একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে এখন বোর্ড এক্সামে হয়তো জিপিএফ পাওয়াটা আগের মতো অনেক বেশি সহজ নাই। ডেফিনেটলি হচ্ছে যারা পরিশ্রম করছে ট্রুলি, যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওইভাবে প্রিপারেশন নিছে, তারাই কিন্তু ভালো রেজাল্টটা করতে পারছে। জিপিএ 5 টাকে কিন্তু এখন ওইভাবে ইভালুয়েটও করা হচ্ছে। হ্যাঁ, যেমন বুয়েট হচ্ছে প্রিলি নেয় না এই কারণে, জাস্ট ডিরেক্ট রিটার্ন নিছে, কারণ বুয়েটের কাছে মনে হয়েছে যে হ্যাঁ এইচএসসি রেজাল্টটা গুড এনাফ, আমরা সরাসরি রিটার্ন নিয়ে হচ্ছে যে যাদেরকে মানে সিলেক্ট করতে চাই সেটার জন্য। সো ওই জায়গাটা বলবো যে ডেফিনেটলি বোর্ড এক্সামটাকে সিরিয়াসলি নেওয়া দরকার, আর এই সিরিয়াসলি নেওয়ার জন্য প্র্যাকটিস করা দরকার, আর প্র্যাকটিসের জন্য মডেল টেস্ট দরকার। মডেল টেস্ট ভুল করো কম পাও সমস্যা নেই, কিন্তু এই যে যেটা বলতেছি যে ভুলগুলা চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ, মানে আমি আবারও বলতেছি যে এই 16টা পয়েন্ট আছে না, জাস্ট রিডিং পড়ে চলে যাওয়া যায়, বা এগুলো আসলে কম বেশি সবাই জানে। 16টার মধ্যে 10-12টা তো তোমাদেরকে বলতে বললে তোমরাও বলতে পারতা, কিন্তু তুমি যদি আসলে রিলেট করতে পারো যে না এইটা হচ্ছে আছে ভুল চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ, আসলে আমি ভুল করব এটা বাস্তবতা, বাট ওই যে ভুল করার পর স্কিপ করে বা হচ্ছে যে না ঠিক আছে অ্যাভয়েড করে আচ্ছা ভুল করতেছে পরীক্ষা দিলাম না, না
রেদার হচ্ছে যে সেটা শুধরে নেওয়ার ট্রাই করা। এখানে ভাই একটু অ্যাড করি, সেটা হচ্ছে অনেকেই যেটা করে যে ভুলগুলো চিহ্নিত করার কথা বলা হচ্ছে, ওরা যখন শুরুর দিকে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম গুলো দেয় দেখা যায় যে ওদের ভুল ত্রুটিগুলো বেশি বেরোয়, শুরু স্বাভাবিক। তো অনেকেই তখন দেখা যায় যে পরীক্ষা দিতে চায় না, চিন্তা করে একবার আমি হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দিব, সেটা কিন্তু আসলে কাজ করে না, কারণ যে ভুলগুলা থেকে যাচ্ছে কিন্তু ওগুলা কিন্তু ফাইনালি ও সংশোধনের সুযোগ পাচ্ছে না। কিন্তু যারা লেগে থাকে এবং চ্যাপ্টার ভিত্তিক এক্সাম গুলাতে ভুলগুলাকে চিহ্নিত করে হয়তো সলভ শিট দেখে বা নিজেরা আরেকটু ফাইন টিউনিং করার চেষ্টা করে, ওরা কিন্তু ফাইনাল মডেল টেস্টে গিয়ে আবার জিনিসগুলো ভালো করে। আর এটা সুবিধা হয় কি, বারবার চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিতে দিতে বা রেগুলার সলভ শিট দেখতে দেখতে বা আমাদের যে কোয়েশ্চেন ব্যাংকগুলো এগুলো থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন বা বিভিন্ন কলেজের কোয়েশ্চেন পড়তে পড়তে আলটিমেটলি অনেকে প্যাটার্নটা ধরে ফেলতে পারে। আচ্ছা ঠিক আছে, ফিজিক্স থেকে বা কেমিস্ট্রি থেকে এই চ্যাপ্টার থেকে এরকম কোয়েশ্চেন আসে, তো তখন কিন্তু ডেফিনেটলি দুইটা জিনিস, একটা হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন ধরা, ওইটা তো ইফেক্টিভ, একটা হচ্ছে আনসার কিভাবে করতে হবে সেই প্যাটার্নটা ধরতে পারা। আচ্ছা, বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি আমার মনে হয় এটা আমরা কভার করে ফেলছি। পরীক্ষার্থী দূরীকরণ এটা আমি কভার করে ফেলছি ওই পয়েন্টে, যে আমি নাম্বার কম পাচ্ছি ওই ভয় আর পরীক্ষা দিলাম না, না সেটা না, রেদার হচ্ছে যে সিচুয়েশনটা ফেস করা। ঠিক আছে, আজকে হচ্ছে আমি এমসিকিউতে ধরো 25 এমসিকিউতে আজকে 15 পাইছি, পরের দিন এটা 25 হয়ে যাবে না, 15 পর ট্রাই করা যায় না, ঠিক আছে অ্যাটলিস্ট 3-4 করে বাড়াই, 18 করি, 20 করি, 22 করি, তো যাতে বোর্ড পরীক্ষা আসতে আসতে তখন আমি মোটামুটি মানে 25-এর মধ্যে বোর্ডের এমসিকিউতে 22 থেকে 25 এরকম রেঞ্জের একটা নাম্বার পাওয়ার মতো কনফিডেন্স পাই। সঠিক প্রশ্ন নির্বাচন দক্ষতা এটাও আমরা বলে ফেলছি যে সহজ কঠিন মিক্স করে যখন থাকে তখন ওই যে কোনটা স্কিপ করবে আর কোনটা আনসার করবে সেই জায়গাটা। এখন ভাই এই লাক্সারিটা কিন্তু তখনই থাকবে ওর হাতে যখন হচ্ছে সিলেবাসটা কভার করবে। অনেকে যেটা দেখা যায় সিলেবাস স্কিপ করে যায়, অনেকেই চিন্তা করে যে পরে পড়বো, এই পড়া আসলে কোনোদিনও পড়া হয় না। যেমন আমি যদি ভাই এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যে কলেজ লাইফে সে হয়তো একটা চ্যাপ্টার ওরকম দুর্বল ছিল, এরকম ভালো পারতো না, বলছে যে আরে সমস্যা নাই পরে এটা কাভার দিয়ে ফেলবো। বাস্তবতা হচ্ছে এইচএসসি চলে যায়, এডমিশন চলে যায়, ওই চ্যাপ্টার আর কোনোদিন কাভার হয় না। কাজেই কাভার করার কিন্তু উপযুক্ত সময় এখনই, পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা সম্ভব। তারপর যদি আসি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে, এটা আমরা বলে ফেলছি যে লেখার অভ্যাসটা করা ডেফিনেটলি এটা দরকার, তো আবার সময় ধরে, তাই না? তারপর হচ্ছে যে পরীক্ষায় যথাযথ সময় বন্টন, এই যে সময়টাও কভার হয়ে গেছে যে আমি কোনটার জন্য আসলে কতটুকু টাইম দিব, সেটা একটা সিকিউ লিখতে গেলে ম্যাথমেটিক্যাল প্রবলেম হলে কতটুকু টাইম দেওয়া উচিত, নন ম্যাথমেটিক্যাল কতটুকু টাইম দেওয়া উচিত, স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি এই জায়গাটা যে আমি কি পর্যাবৃত্ত ধর্ম ওই চ্যাপ্টার থেকে আনসার করব, নাকি হচ্ছে রাসায়নিক পরিবর্তনে কোনো একটা বাফার দ্রবণ বা কেপিকেসির কোনো একটা ম্যাথ করব, ওই জায়গাগুলো হচ্ছে যে ডেভেলপ হয়। তারপর যথাসময় পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন। অনেকে এটা আসলে মনে করে যে না ঠিক আছে, হিসাবটা কিন্তু এভাবে করে, আচ্ছা আমার সময় তো সিকিউ এই কয়টা, পার সময় হচ্ছে যে তাহলে পার সিকিউ সময় হচ্ছে এত, বাট আমার মনে হয় অ্যাটলিস্ট 10 মিনিট যদি সময় সম্ভব হয় 10 মিনিট টোটাল টাইম থেকে মাইনাস করে তারপর পার সিকিউর টাইমটা হিসাব করা উচিত। আর না হলে অ্যাটলিস্ট 5 মিনিট, বলা যায় না যে অনেক সময় ওই 5 মিনিটে যথেষ্ট কোন একটা মেজর ভুল থেকে বাঁচার জন্য। দেখা যায় তো 4-4 জায়গায় আমি তো 1 পাবো ওই ভুলটার জন্য, এরকম কোন একটা ভুল। এখানে ভাই অনেকে আবার যে স্ট্র্যাটেজিটা ফলো করে, যেমন 7টা যেহেতু সিকিউ আছে, যেই সমস্যাটা অনেকেই পড়ে সেটা হচ্ছে 7টা সিকিউ একবারে শেষ করার পর ও যখন আবার নতুন করে রিভিশন দিতে যায় সমস্যা হয়ে যায়, কারণ 1 নাম্বার সিকিউ তো আসলে কি লেখছে ইনস্ট্যান্ট ওর মাথায় থাকে না। তো আমি যেটা প্রেফার করি, একটা সিকিউ লেখার সাথে সাথে ওটা যেহেতু একদম তোমার হাতের সামনে আছে সিকিউটা, মাত্র তুমি লিখে গেছো, বেশি না তুমি 30 সেকেন্ড তোমার সময় লাগবে ঠিক আছে কিনা, ক্যালকুলেশন ঠিক আছে কিনা চেক দেওয়ার জন্য। সো তাহলে কিন্তু ওই সিকিউটা তোমার শিওর শট হয়ে গেল, ঠিক আছে? সো ওইটা নিয়ে পরবর্তীতে ওরা চিন্তাই থাকবে না। ও যখন সেকেন্ড সিকিউ থার্ড সিকিউ লিখতে যাবে ওর চিন্তা থাকবে না ফার্স্ট সিকিউ আমার হইছে, আমি এটা ডাবল চেক দিছি। সো এইটা যদি করা যায় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, বাট মেক শিওর যে সবকিছু শেষ করতে পারে। এখন রিভিশন দিতে গিয়ে ওই 30 সেকেন্ড করে টাইম দিতে গিয়ে হয়তো লাস্টে যদি একটা ঘ লিখতে না পারে, ওটা কিন্তু আবার মানে ব্যাকফায়ার করতে পারে। সো এটা আসলে কিন্তু পরীক্ষা দিতে ওদের অভ্যাসটা তৈরি হবে। এক্স্যাক্টলি। তারপরে যদি আমরা চলে যাই নম্বর বেশি পাওয়ার কৌশল, এটা আসলে সামনে গেলে একটু বুঝতে পারবা মানে কৌশল কিভাবে আসে। ওই যে তুমি যখন ভুল করবা তখন হচ্ছে খাতা মার্কিং করা হয় এইভাবে যে কি লিখলে আসলে তুমি বেশি নাম্বার পাইতে, এটা একটা। আরেকটা হচ্ছে যখন সলভ শিটগুলো দেওয়া হবে তখন তুমি দেখবা যে এই সলভ শিট অনুযায়ী কি লিখলে আসলে তুমি পূর্ণ মার্কসটা পাওয়ার কথা, ফুল মার্কসটা পাওয়ার কথা, আর তুমি কতটুক লিখছো তাই কম পাইছো। তো এইখানেই স্ট্র্যাটেজি যে ঠিক আছে 4-4 পাওয়ার জন্য এটা লেখা লাগতো, আমি 4-2 পাইছি কারণ আমি একটুক লিখছি, তাহলে বাকি 2 পাওয়ার জন্য আমার এটা করা লাগবে, ব্যাস ডান স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে ডেফিনেটলি এটা আমরা কভার করে ফেলছি, যে বললাম না কম পাও বেশি পাও যাই পাও অ্যাটলিস্ট একটা ধারণা পাবা, রিয়েলিটি চেক পাবা তোমার প্রিপারেশন ভালো আছে নাকি খারাপ আছে সেটা। প্রতিযোগিতামূলক পরিবেশ আমরা এই কারণে বলি যে কারণ হচ্ছে যে তুমি এতদিন কম্পিট করে আসছো হয়তো তোমার কলেজের যারা আছে তাদের সাথে। তো আমাদের এখানে যেই পরীক্ষাগুলো হচ্ছে সেটা কিন্তু 64 জেলায় 115টা ব্রাঞ্চে যারা মডেল টেস্ট দিবে, তুমি কিন্তু সবার মধ্যে নিজের মেরিট দেখতে পারবা, মানে নিজের ব্রাঞ্চে যেই নিজের মেরিট সেটা দেখতে পারবা। সাপোজ তুমি রাজশাহী আসো, চট্টগ্রাম আসো, খুলনা আসো বা যে কোনো জায়গায় আসো,
ঢাকায় আসো ধরো, সো সেখান থেকে যেমন তোমার নিজের ব্রাঞ্চে মেরিট পজিশন দেখতে পারবা, সারা দেশের মধ্যে তোমার মেরিট পজিশনটা দেখতে পারবা। সো এটা না ওই রিয়েলিটির যে একটা আরেকটা পার্সপেক্টিভে দেয়। সত্যি কথা বলতে এদের সাথেই কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে যেও কম্পিট করবা, সেটা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি যেই হোক না কেন, কারণ প্রচুর মানুষ কিন্তু আমাদের এই মডেল টেস্ট কোর্সগুলোতে যুক্ত হয়, জি ভাই। এবং সেটার একটা রিফ্লেকশন আমরা প্রত্যেক বছর ওই মূল অ্যাডমিশন টেস্টে যেও দেখি। দেখা যায় যে যারা মডেল টেস্টে ভালো করছিল করে। মেইন অ্যাডমিশন হ্যাঁ, টেস্টেও তারা কারণ জিনিসটা তো লিঙ্কড একটা আরেকটার সাথে। জি মডেল ভাই। টেস্ট আসলে কিসের উপর? বোর্ড পরীক্ষার উপর, বা হুম। হচ্ছে যে মূল বইয়ের উপর ওর প্রিপারেশন কেমন। হুম, হুম, হুম। আর অ্যাডমিশনের জন্য তো মূল বইয়ের উপর প্রিপারেশন কেমন সেটা নিতেই ইম্পর্টেন্স না হবে, বললেই না। নিতেই হবে। আচ্ছা, আর হচ্ছে বোর্ড পরীক্ষা অংশগ্রহণের পূর্বেই যে এটা তো বলেই ফেলছি যে কনফিডেন্সের জায়গাটা ডেফিনেটলি আসেই। আচ্ছা, সো আমরা যদি বলি আমাদের হচ্ছে ফিজিক্যাল ব্যাচ, অর্থাৎ অফলাইনে সারা দেশে 115টা ব্রাঞ্চে যে তোমরা পরীক্ষা যে দিতে পারবা, ছেলেদের ব্যাচটা শুরু হচ্ছে আগামী 17 ফেব্রুয়ারি থেকে, আর মেয়েদের ব্যাচ শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি থেকে, আর অনলাইন ব্যাচ শুরু হচ্ছে 17 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই। আচ্ছা, আর এখানে সার্ভিসের কথা যদি বলি, অলরেডি আমি অনেকগুলো কভার করে ফেলছি, বাট এবার একটু সুন্দরভাবে সাজানো হবে যে সিকিউ এমসিকিউ প্রশ্ন ব্যাংক মোট থাকবে হচ্ছে 13টা। হোপফুলি ওরা তো হচ্ছে এগুলা কালেক্ট করে নিচ্ছে। এই যে আসির, জি ভাই। আমার কাছে হচ্ছে এখানে কেমিস্ট্রিটা আছে, এই যে এটা হচ্ছে ফিজিক্সেরটা আছে, ঠিক আছে। সো এই বইগুলা কিন্তু তোমরা মানে দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর আছে, বাট এটা যাতে টেবিলে সুন্দর অবস্থায় সাজানো এরকম না থাকে, যেই দিন যে পরীক্ষা আগের দিন যাতে অ্যাটলিস্ট ওই যে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষার যতটুকু পোর্শন, ধরো গদ্যের উপর পরীক্ষা, পদ্যের উপর পরীক্ষা, বা ধরো কেমিস্ট্রি কোনো একটা চ্যাপ্টার উপর পরীক্ষা, ফিজিক্সের কোনো 2-3টা চ্যাপ্টার উপর পরীক্ষা, চেষ্টা করবা যে অবশ্যই তুমি সেই অংশটা কোশ্চেন এখানে কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলা এবং ইংলিশ ভাষণের জন্য কিন্তু এখানে আলাদা বই। সো ইংলিশ ভাষণে যারা আছো তোমাদের জন্য কিন্তু স্পেশালি ইংলিশ ভাষণে একটা বই আমরা দেখাচ্ছি। আর অনেকে হচ্ছে কি ভাই কমেন্টে কোশ্চেন করতেছে যে ভাই এই বইটা পড়লে কি আরো অন্যান্য কোনো মূল বইয়ের পাশাপাশি অন্য কোনো সহায়ক বই দরকার আছে কিনা। আসলে এক কথায় যদি বলতে গেলে আমাদের মেইন বইটা তো সবার আগে, এটার আসলে কোনো বিকল্প নাই। বাট মডেল টেস্টে প্রিপারেশনের জন্য তোমাকে যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা এবং সিমিলার টাইপের আমাদের যে স্বনামধন্য কলেজগুলোর কোশ্চেন আছে সেগুলো সলভ করা, এবং সলিউশনগুলো বারবার একটু সুন্দর করে দেখা, জ্ঞান অনুধাবন কোশ্চেনগুলো দেখা, এই সবগুলা কিন্তু তুমি এক জায়গার ভিতরেই পেয়ে যাচ্ছ। তো আমার কাছে মনে হয় ওদের আসলে ভাইয়া এই বইটা যদি ওরা সুন্দর মতো পড়ে, ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার কোনো ল্যাকিংস থাকবে না, অন্য কোনো কিছু তোমাদের ইনশাল্লাহ দেখতে হবে না ইনশাল্লাহ। ব্যালেন্স করে করার ট্রাই করবা। হ্যাঁ, যেটা হচ্ছে মূল বই ভাইয়া যেটা বললো, ডেফিনেটলি এটা দেখার তো প্রয়োজন আছে। আর মানে হাতে ওই যথেষ্ট সময় থাকে, তুমি যদি পুরো টাইমটা একদিন গ্যাপ দিয়ে পরীক্ষাগুলো, তো তুমি যদি মাথায় রাখো যে আজকে বাদে কালকে গ্যাপ আছে, পরশুদিন হচ্ছে এই পরীক্ষাটা, আমি এই টাইমটার মধ্যে যে কোনোভাবে হোক এই সিলেবাসটা কভার করব, তাহলে অ্যাকচুয়ালি সম্ভব। কিন্তু এই যে সময়টা দিতে হবে, সেটা মেইন বইয়ের কথা বলো, কোয়েশ্চেন ব্যাংকের কথা বলো, এরটুক যদি কভার করতে পারো এই পরীক্ষার জন্য হচ্ছে যে যথেষ্ট। আর ডেফিনেটলি বোর্ড পরীক্ষাতে সেটা কাজে আসবেই। অধ্যায়ভিত্তিক পরীক্ষা যেটা বললাম, পার্ট করে যেটা না হচ্ছে 37টা, ফাইনাল মডেল টেস্ট একদম বোর্ড পরীক্ষার মতো 13টা। আর এই যে টোটাল যে এখানে আমরা 50টা পরীক্ষা দেখতে পারতেছি, 37 আর 13, এটার জন্য তোমাদেরকে প্রিন্টেড সলভ শিট দেওয়া হবে আর রেকর্ডেড সলভ ক্লাস দেওয়া হবে। অবশ্যই সেটা প্রত্যেকটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। সলভ শিটটা সাধারণত খাতা ফেরত দেওয়ার সময় দেওয়া হয়, আর হচ্ছে যে রেকর্ডেড যে সলভ ক্লাসটা, সেটা হচ্ছে যে যখন দিয়ে পরীক্ষাটা হবে, পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের আইডিতে হচ্ছে যে আপলোড করে দেওয়া হবে। সো আগেই বলতেছি যে তুমি এখনই হচ্ছে যে দেখলে স্টুডেন্ট পোর্টালে হয়তো কোনো ক্লাস পাবা না, হয়তো না, অবশ্যই পাবা না। এটা প্রথম পরীক্ষা যখন হয়ে যাবে, পরীক্ষাগুলো একটা করে হইতে থাকবে, একটা করে সলভ ক্লাস আপলোড হবে। মাঝে মধ্যে ভাই কমেন্ট করে ভাই পরীক্ষার আগেই সলভ ক্লাসটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে আর পরীক্ষার দাম থাকবে। তাহলে তো আর দরকার নেই, তাহলে তো হচ্ছে যে সলভ আগেই দেখা হয়ে গেল। আচ্ছা, ডাউট সলভিং এর সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস আর উৎসাহমূলক মেধাবৃত্তি 4,25,000 টাকা, এটা তোমাদের জন্য থাকবে। ওকে, প্রিন্টেড বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক 13টা আমরা দেখাই ফেলছি, যেরকম এই যে এই কোয়েশ্চেন ব্যাংকগুলো তোমরা পাবা প্রিন্টেড 13টা সাবজেক্টের জন্য। আর হচ্ছে যে প্রিন্টেড সলভ শিট 50টা, ওই যে যেহেতু পরীক্ষা হচ্ছে 50টা, প্রত্যেকটা একটা করে সলভ শিট দেওয়া হবে। আর হচ্ছে এই যে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক প্রশ্ন সেট, বারকোড আর কিউআর কোড সংবলিত ইউনিক প্রশ্ন সেট। মানে যেটা হয় যে সাপোজ তুমি এখানে একটা এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, 25টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে। এই 25টা কোয়েশ্চেনের সিরিয়াল তুমি পাশের জনের সাথে যদি দেখো, সিরিয়াল মিলবে না। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের হচ্ছে যে মাস্টার সেট থাকে, ধরো 2টা মাস্টার সেট আছে, এ আর বি, সহজে বলি। সো দেখা যায় যে শাফল করে এমনভাবে আসে, 25টা কোয়েশ্চেন তো ধরো কথার কথা 13টা আসছে সেট এ থেকে, 12টা আসছে সেট বি থেকে, এবং এটাও দেখা যায় সিরিয়ালগুলো এমনভাবে থাকে যে কারোর সাথে কারো মিলবে না। সো আলটিমেটলি স্ট্যান্ডার্ড সেম, কোয়েশ্চেনও সেম, বাট যেটা হচ্ছে যে আলটিমেটলি সিরিয়াল না মিলার কারণে বা অপশনের সিকোয়েন্স না মিলার কারণে এখানে দেখাদেখি করার সুযোগ নেই। সো তুমি যখন পরীক্ষা দিচ্ছ, নিজের পরীক্ষা আসলে নিজে একলাই দিচ্ছ, সো কারোর উপর ডিপেন্ড করা লাগতেছে না এটা। আর সিকিউ প্রশ্নের কথা যদি বলি, যে আসিফ ভাই বলতেছিল, ধরো এখানে আমরা কোনটার ফিজিক্সেরই তো মনে হয়, ফিজিক্সেরই দেখা ফিজিক্সের যাচ্ছে। একটা নমুনা সিকিউ কোয়েশ্চেন দেখা যাচ্ছে।
এটা থেকে আসবে নাকি? এইখানে ভাই আমি যদি হালকা করে বলি যে ওই যে আমরা বলতেছিলাম যে 4টা কোশ্চেন থাকে আমাদের চ্যাপ্টার ভিত্তিক হ্যাঁ। পরীক্ষাগুলোতে, তো এইখানে কিন্তু আমি প্রথম প্রশ্নটা একদম নদী নৌকা টিপিক্যাল অঙ্ক বোর্ড পরীক্ষা আসে যেরকম, আমাদের তৃতীয় প্রশ্নটা একদম আমাদের ভেক্টরে বোর্ড পরীক্ষা অনুরূপ যেরকম আসে, চতুর্থ প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি হুবহু ইসাক স্যারের বইয়ের একটা এক্সাম্পল থেকে নেওয়া, কিন্তু একটা প্রশ্ন একটু ঘুরানো, একটু অন্যরকম ছবিটা, স্থিতিস্থাপকতা থেকে মোস্ট প্রবাবলি একটা কোশ্চেন দেওয়া হয়েছে, ছবিটা একটু অন্যরকম এবং কোশ্চেনটাও হয়তো একটু ঘুরানো আছে হয় এই ঘ নাম্বারটা। সো এখানে কিন্তু মেসেজটা ওইটাই, 1 তারপরে 3 4 এগুলা কিন্তু দেখেই পেরে যাওয়ার মতো কোশ্চেন বা বোর্ড পরীক্ষা আসার অনুরূপ কোশ্চেন, একটা কোশ্চেনের ঘ নাম্বার একটু পেঁচানো থাকতে পারে, ঠিক আছে? সো ওইভাবেই প্রিপারেশন নিবা, তোমাকে আনসার করতে হবে 4টা থেকে 3টা। সো আশা করি তোমাদের ইনশাআল্লাহ প্রবলেম হবে না ভাইয়া। আচ্ছা, তো এরপর যদি আমরা চলে আসি ওদের যেই উত্তরপত্রটা, এটা কিন্তু একদম বোর্ড পরীক্ষার যে ফার্স্ট পেজটা থাকে, কভার পেজটা থাকে সেম, জাস্ট হচ্ছে ওইখানে উদ্ভাসের লোগোটা থাকবে না, ডিফারেন্স হচ্ছে একটু, বাকি সেম কিন্তু হচ্ছে একদম হুবহু বোর্ড পরীক্ষার মতোই। তো এটা একটা সুবিধা যেটা হবে যে তোমরা বারবার প্র্যাকটিস করতে 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 এই যে বৃত্ত ভরাট নিয়ে ওএমআর নিয়ে হচ্ছে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো দেখা যায় যে যারা উদ্ভাসের রেগুলার মডেল টেস্টগুলো দেয়, বাকিটা ভুল তো যে কারো যে কোনো সময় হইতেই পারে, তাদের মধ্যে এই ভুল হওয়ার রেটটা হচ্ছে যে সবচেয়ে কম, কারণ এতবার দেওয়া হয়। হ্যাঁ, ভুল একটা হয় যেটা ওই অনেক সময় পরীক্ষা দিতে দিতে উদ্ভাসের রোলটাই ওইটাই লিখে ফেলে, মেইন বোর্ড মানে মেইন যে বোর্ড পরীক্ষা এখানে যে মাথায় ওই রোলটাই চলে আসে। সো জাস্ট এই জায়গাটাই, বাকিটা হচ্ছে ওএমআর ফিল আপ করা। অনেকেই দেখা যায় শুরুর দিকে উদ্ভাসের রোলগুলো ফিল আপ করার সময় নিজেরও তো হাত কাঁপতো, এটা স্বাভাবিক, আমাদের যখন এটা অভ্যাস থাকে না অনেকেরই হাত কাঁপে, ভুল জায়গায় হচ্ছে ডট পড়ে যায়। সো এই সমস্যাটা কিন্তু একদম শুরুতেই হয়তো পরীক্ষার অনেকেই দেখা যায় মেন্টালি আনস্টেবল হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। সো এটা ইনশাআল্লাহ হবে না তোমাদের রেগুলার এটার সাথে পরিচিত। আবার হ্যাঁ, এখানে কিন্তু একটা বড় অংশ আছে যারা আমাদের সাথে এসএসসি মডেল টেস্টের সময়ও ছিল। সো তাদের জন্য কিন্তু অনেকটা যে হ্যাঁ এটা তো আমি জাস্ট 1.5-2 বছর আগে করেই ইজি আসছি হয়ে গেছে ওরকম। আচ্ছা, মূল খাতার প্রথম পৃষ্ঠা এটাও কিন্তু একদম বোর্ড পরীক্ষার মতো, যে মিনিমাল তথ্যগুলো ফিল আপ করা লাগে সেগুলা, আর অতিরিক্ত খাতাও কিন্তু যখন এক্সট্রা পেজ তুমি নাও তখন এই ধরনের কিছু ওই যে বিষয় কোড বা পরীক্ষা বোর্ড এক্সামে একদম সেম টু সেম একই রকম, ওই যে যেটা বললাম জাস্ট লোগোটা আমাদের থাকবে না, ডেফিনেটলি বোর্ডের থাকবে এই। আর হচ্ছে এই যে 115টা শাখার যে সৃজনশীল উত্তরপত্রগুলো আছে এগুলো হচ্ছে যে সেন্ট্রালি চেক করা হয়। সেন্ট্রালি কিভাবে চেক করা হয়, এরকম না যে হচ্ছে যে এক এক ব্রাঞ্চে তুমি হয়তো ঢাকার বাইরে কোন একটা ব্রাঞ্চে, আমাদের তো এখন অনেক প্রত্যন্ত অঞ্চলের ব্রাঞ্চ আছে, সো তুমি হচ্ছে যে এমন কোন একটা ব্রাঞ্চে পরীক্ষা দিলা, তোমার মনে হচ্ছে যে না আমার খাতাটাকে এখানে ঠিকভাবে দেখা হবে, নাকি আবার ঢাকায় যে পরীক্ষা দিচ্ছে তার খাতা হচ্ছে যে মানে অনেক ভালোভাবে দেখা হবে। সো এখানে আসলে পার্থক্য করার সুযোগ নাই, কারণ বোর্ড পরীক্ষা যেমন টিচারদের জন্য ইনস্ট্রাকশন থাকে, আমাদের হচ্ছে যে প্রত্যেকটা কোয়েশ্চেনের নমুনা উত্তর রেডি করা হয় এবং যারা খাতা দেখেন তাদেরকে সেভাবে ট্রেন করা হয়, তাদেরকে নমুনা উত্তরগুলো প্রোভাইড করা হয় যাতে হচ্ছে তারা একই রকম স্ট্যান্ডার্ডে খাতা দেখতে পারেন। এবং খাতাগুলো কিন্তু ভাই সুনির্দিষ্ট কিছু জায়গায় একসাথে করে সারা দেশ থেকেই কিন্তু সেভাবেই কিন্তু খাতাগুলো মূল্যায়ন করা হয়, হচ্ছে যে দেখা হয় এবং আবার নির্দিষ্ট সময়টা পাঠায় দেওয়া হয়। যে এই কারণে একটা কথা যদিও এটা সামনে আছে যে আমরা সাধারণত সৃজনশীল উত্তরপত্র মূল্যায়ন করে ফেরত দেওয়ার যে টাইমটা স্ট্যান্ডার্ড সেটা 8 দিন ধরি, যে আজকেও পরীক্ষা দিয়ে গেল 8 দিন পরে পাবে, কারণ এই যে এই প্রসেসটা টাইম যায়, তো তোমার ব্রাঞ্চ থেকে খাতা কালেক্ট করা, একটা সেন্ট্রালি একটা জায়গায় যাবে, সেখান থেকে দেখে নাম্বার ইনপুট দিয়ে আবার হচ্ছে তোমার ব্রাঞ্চে পাঠানো হবে, সো এখানে একটু সময় যায় এটাই। আচ্ছা, আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা মানে রিচেক করার, মানে প্রত্যেকটা পরীক্ষার খাতা রিচেক করার অপশন এখানে আছে। এবং তোমার যদি মনে হয় যে না তুমি জাস্টিস চাও, যে না ঠিক আছে তুমি কোন এক জায়গায় তোমাকে 1 নাম্বার কম দেওয়া হয়েছে, অনেক অন্যায় করা হয়ে গেছে, অবিচার করা হয়ে গেছে, ডেফিনেটলি এটার বিচার তুমি চাইতে পারবা। রিচেকের একটা খুবই সিম্পল একটা প্রসেস, রিচেকের জন্য তুমি এখানে ভাইয়া হচ্ছে দেখা যায় যে রিচেকের পার্সেন্টেজটা একটু কমই থাকে এই কারণে যে ওদের যে সলভ শিটগুলো তোমাদেরকে দেওয়া হবে সেই সলভ শিটে কিন্তু তুমি কি লিখলে কত মার্ক পাবে এটা একদম স্পেসিফিক্যালি মেনশন করা থাকে, যে 4 এ 4 পাইলে কি করা লাগতো আর ও 2 কেন পাইছে, ও যদি নিজে একটু পড়ে দেখে নমুনা উত্তরটা আরে তাহলে বোঝা যাবে যে আসলে কেন এখানে কমানো হয়েছে। আর যদি এমন হয় যে মাঝে মাঝে যেটা হয় যে হয়তো প্রসেস আমাদের উত্তরপত্রের সাথে মিলে না কিন্তু ওর প্রসেসটাও কারেক্ট, সেই কারণে যদি কোনো কারণে নাম্বার কম পায় তখন সেটার ব্যবস্থা আমরা করে থাকি। জি ভাই, এটা আচ্ছা বেশ সুন্দর একটা খাতা দেখতে পারতেছি আমি, কিন্তু এটা বলা হচ্ছে কম নম্বর পাওয়া খাতা আর পাশেরটা হচ্ছে সর্বোচ্চ নম্বর পাওয়া খাতা। আচ্ছা, তো এখানে দেখা গেছে যে অনেকগুলো স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ এগুলো মার্ক করে দেওয়া হয়েছে, তারপর নিচে একটা সুন্দর কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং দেখা গেছে ও 4 পাইছে, বা ওই যে মার্জিন যে করে বোর্ড পরীক্ষার প্রেজেন্টেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার খাতা কার কাছে যাচ্ছে ইউ নেভার নো, তুমি কিন্তু জানোই না যে তোমার খাতা কে দেখবে। সো সেই ক্ষেত্রে এবং মানে আছে না যে অনেক সময় কিন্তু আসলে এটা হয় যে স্কুল কলেজে ধরো টিচাররা অনেক সময় জানেন বা রোল দেখে কিন্তু একটা বুঝে রূপে থাকে, আরে শুরুর দিকের রোল ও তো ভালো স্টুডেন্ট, খাতা তো ভালো হবেই, এই ইমপ্রেশন কিন্তু বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু ভাই একটা প্রবাদ প্রচলিত আছে যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, সো দর্শনই যেটা ভালো লাগে ওটার প্রতি কিন্তু আকৃষ্টতা টিচারদের একটু বেশি থাকে। আর এই ক্ষেত্রে দেখতে পারতেছি হ্যাঁ নাম্বার ভালো পাইছে, মার্জিন করা আছে,
বেশ ফাঁকা ফাঁকা করে লিখছে, সুন্দর করে লিখছে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে তুমি কি খাতায় 12 লাইন লিখবা না 14 লাইন লিখবা, বা হচ্ছে যে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন এখানে করবা। ভাই অনেকেরই একটা ভুল ধারণা আছে যে খাতায় মানে বেশি লিখলেই নাম্বার বেশি। আমরা যদি দুইটা কম্পেয়ার করি, এইখানে লেখা বেশি আছে, অনেক আছে, হ্যাঁ। অনেক লেখা বেশি, এইখানে কিন্তু লেখা তুলনামূলক কম, বাট নির্ভুল লেখা। সো নির্ভুল লেখাটা কিন্তু বেশি দরকার। ওকে, আচ্ছা, তারপর এটা তো ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, কেমিস্ট্রির একটা প্রবলেম দেখতে পারতেছি, আর এর মান ভুল বসানো আছে, ওকে ফাইন। তারপর হচ্ছে যে এখানে ভর বের করতে ভুল করছে, গ্রাম আর কেজি কনভার্ট করা নিয়ে। আর এখানে দেখা যাচ্ছে ম্যাথটা ঠিক মতো করা হয়েছে। এখানে ভাই অনেকেরই একটা বর্তমানে টেন্ডেন্সি দেখা যায়, আমরা যখন ক্লাস নিতে যাই যে ঠিক আছে ক্যালকুলেটরে ওরা করে, অনেকে যেটা দেখা যায় যে মান টান তেমন কিছুই লিখে নেয়, Direct ডিরেক্ট formula ফর্মুলা লিখে, লিখে হ্যাঁ। দেয়। ফর্মুলাও লিখে না, অনেক সময় n সমান পিভি বাই আরটি লিখে লাস্টে ডিরেক্ট আনসার লিখে দেয়। তো এই কাজগুলো আসলে করা যাবে না, এই কারণে ও কিন্তু এই কাজ করার জন্য একটা সুবিধা পাইছে, সেটা হচ্ছে ও শুরুতে যে সূত্রটা লিখছিল বাকি সব ওর ভুল, কিন্তু ও কিন্তু নাম্বার পাইছে সূত্রটার জন্যই ভাইয়া, এক। আচ্ছা, আর ও যদি ওই সূত্রটাও না লিখতো তাইলে আসলে ও ভুল কোথায় করছে এটা বোঝা যাইতো না, তো তখন কিন্তু জিরো পাইতো। সো পার্শিয়াল মার্কিং এর জন্য কিন্তু স্টেপ ওয়াইজ লেখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ না করুক তোমার সব ঠিক আছে, লাস্টে আনসার যেটা লিখছো সেটা ভুল, যাতে শূন্য হ্যাঁ, না পাও, শূন্য অ্যাটলিস্ট না। আগের স্টেপগুলোর জন্য হ্যাঁ, যাতে হ্যাঁ, নাম্বার হ্যাঁ, পাও। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আসিফ ভাই যে প্রসেসের কথা বলে পিভি কোশ্চেন একটা লিখে ডিরেক্ট ম্যাথ করে দেওয়া, ওগুলো তোমরা আগে মডেল টেস্ট দাও, বোর্ড পরীক্ষা দিয়ে আসো, অ্যাডমিশনের সময় আসো, তারপর ওই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বা যেসব তখন জায়গায় আর কি। রিটেন, তখন কেমনে লেখা লাগে ওগুলো আমরাই বলবো, চিন্তার কিছু নেই। বাট বোর্ড পরীক্ষার জন্য ভুলও এটা করবা না, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষার খাতার যে ভুলগুলো, এটা তো আমরা মোটামুটি কভার করছি, যে যেমন প্রশ্নপত্র পাওয়ার পর পুরো প্রশ্ন ভালো মতো না পড়া, তাই না? অনেকে হুট করেই ফার্স্ট কোয়েশ্চেন আরে কমন পড়ে গেছে বা পরিচিত লাগতেছে শুরু করে দিই, এই যে কাজটা না করা। তারপর হচ্ছে সাজসজ্জা, যেটা বললাম যে মার্জিন করা বা আন্ডারলাইন করা, যেসব জায়গায় করা। আবার এরকম না যে অনেকে করে যে অনেক 2-3 কালারের, কালার দুইটা যদি প্রয়োজন হয়, একটা হচ্ছে ব্লু পেন আর একটা হচ্ছে যে ব্ল্যাক পেন, এবং বল পেন দিয়ে লেখা ভালো, কারণ বোর্ডের যে কাগজগুলো থাকে দেখা যায় যে জেল পেন দিয়ে লিখলে ওই যে এক পাশে লেখা আর এক পাশে চলে যায়। সো এবং খাতাগুলো কি হয় ট্রান্সফার করা হয়, তো সো অনেক সময় দেখা যায় আছে ওই হিউমিডিটির কারণেও বা কোনো কারণে একটু, হ্যাঁ, একটা ছাপ কিন্তু পড়ে যায়। সেই কারণে ভালো হচ্ছে যে বল পেন ব্যবহার করা, এবং এটা তুমি তোমার সুবিধা মতো যে 0.5 মিলিমিটার হোক 6 মিলিমিটার হোক, যার যেটা সুবিধা ওই ধরনের বল পেন ইউজ করা। অ্যান্ড কালারের ক্ষেত্রে রেড গ্রিন এগুলো কিন্তু টিচারদের কালার, ঠিক আছে, মানে খাতা দেখার বা কারেকশনের কালার, এগুলো কোনোভাবে ইউজ না করা, ব্লু কালারের পেন ইউজ করা। এবং ওই যে বড়জোর 1 নং প্রশ্নের উত্তর বা আনসার টু দ্য আসলে কোশ্চেন ভাই খাতা যখন আমরা পরীক্ষা দিতে যাই এত প্রেসার পড়ে যায় যে আসলে ব্লু কালার তারপরে ব্ল্যাক কালার সুইচ করার অপশন বা সময়টাও থাকে করে না। যে এগুলো আবার বেশি ফোকাস করে, হ্যাঁ, হ্যাঁ, যে দেখা যায় যে ভাইয়েরা তো বলছে সাজসজ্জা, এবার এমন সাজাবো যে দেখে অনেক বেশি লাগবে। দেখা যায় আমরা শুরুর দিকে হয়তো 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর খ লিখতেছি, শেষে গিয়ে কিন্তু ঠিকই যখন সাথে চলে আসি সাতের ক কোনো রকম লিখে দিই। আমার মনে হয় যে কমন একটা প্যাটার্ন ফলো করলে, যে শুরুতে লিখছে 1 নং প্রশ্ন উত্তর, এরপর ক খ গ ঘ একটুকু যথেষ্ট, প্রত্যেকটা 1 নং প্রশ্ন উত্তর ক খ, ওইটাও কিন্তু বেশ ভালো একটা সময় যায়। আচ্ছা, তারপর হচ্ছে যে কত নং প্রশ্ন উত্তর, হ্যাঁ, স্পষ্ট করে না লেখা, এটাও কনফিউশন তৈরি করে। প্রশ্নের সিরিয়াল অনুযায়ী লিখতে গিয়ে তুলনামূলক কম জানা প্রশ্ন উত্তর আগে লেখা, এই যে এটা কিন্তু ইমপ্রেশনের একটা ব্যাপার আছে, তাই না? তুমি ফার্স্ট সিকিউ যেটা শুরু করছো ওইটাই দেখা গেল যে কয়েকবার কাটাকাটি হয়েছে বা হয়েছে, একটা কিন্তু মেসেজ এরকম চলে যায় যে না, এই খাতাটা যে লিখছে সে মনে পরীক্ষার সময় নার্ভাস ছিল বা প্রিপারেশন খারাপ ছিল, তাহলে তার বাকি কোয়েশ্চেন গুলো ভুল হতে পারে। তো চেষ্টা করো যে শুরুর দিকের কোয়েশ্চেন গুলো যাতে সুন্দর থাকে। আর সিরিয়াল তো বোর্ডে সাধারণত এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা নাই যে তুমি চাইলে 2 দিয়ে শুরু করতে পারবে না বা 3 দিয়ে শুরু করতে পারবে না, অবভিয়াসলি যেটা পারো সেটা দিয়ে শুরু করবা। আচ্ছা, তারপর হচ্ছে যে উত্তর লেখায় বানানো ব্যাকরণগত ভুল, এটা তো আমরা একটা ডেমো থেকে দেখালাম। ক্যালকুলেটর দিয়ে উত্তর নির্ণয় করার সময় তাড়াহুড়া করে লিখতে গিয়ে ভুল করে ফেলা, এটা তো অনেকেরই হয়, ঠিক আছে। ক্যালকুলেটরের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে মডেল টেস্টে খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার শেষে রিভিশন না দিয়ে খাতা জমা দেওয়া, এটা আমরা আসলে কভার করে ফেলছি রিভিশনের ইম্পর্টেন্সটা। আচ্ছা, এবার হচ্ছে ওদের একটা অনেকেরই বিভীষিকার নাম, যে ঠিক আছে পরীক্ষা দেই তারপর হচ্ছে রেজাল্ট চলে যায়, এবং এই ভয়ে হচ্ছে যে পরবর্তীতে পরীক্ষা না দিতে চাওয়া। বাট দেখো, যেটা বলতেছি প্রত্যেকবারই বলি তোমাদের ভালোর জন্যই, যে এখানে হচ্ছে যে তোমরা প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর এমসিকিউর যে রেজাল্টটা সেটা কিন্তু সাধারণত দিনেই পেয়ে যাবা। এমনও হইতে পারে যে তুমি বাসায় যাওয়ার আগে তোমার যে এমসিকিউর রেজাল্ট সেটা বাসায় চলে গেছে, ঠিক আছে। সো এই জন্য যেটা হচ্ছে যে পরীক্ষার যে সিরিয়াসনেসটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটু যদি এখানে ডিসক্রাইব করে দিই, এই যে দেখো উদ্ভাস ডি ডেইলি এক্সাম বায়ো 1 মানে বায়োলজি 1, অনেকের মার্কস দেখা যাচ্ছে 25-এ 20 পাইছে। সিওআর মানে কারেক্ট 20টা, ইনকারেক্ট 3টা, এনএ মানে নট আনসার্ড 2টা। কারেক্ট আনসার গুলা এটা দেখে না ওই প্রথম পরীক্ষাগুলো অনেকেই রেগুলার গ্রুপে টুপে পোস্ট দেয় বা আমাদের কমিউনিটিতে জিজ্ঞেস করে এটা কি আসলে। দেখো 1 to 5 BCADB, এটা মানে হচ্ছে 1 থেকে 5 এর উত্তর।
1-এর উত্তর বি, 2-এর উত্তর সি, 3-এর উত্তর এ, 4-এর উত্তর ডি, 5-এর উত্তর বি, অ্যান্ড সো অন। ঠিক আছে, এরকম এসএমএস এর মাধ্যমে রেজাল্ট, আর ওই যে এমসিকিউ রিপোর্ট, অ্যানালাইসিস রিপোর্ট সহ। খালি এবিসিডি যাবে তা না, কোনটা আনসার আসলে কি বা তুমি কোনটা ভুল করছো এটা তুমি এখানে দেখতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে খাতা মূল্যায়ন নিয়ে যে সার্ভিসগুলো পাবা, আমার মনে হয় এগুলো আমরা কভার বলা করে হয়ে ফেলছি গেছে। অনেকটা, না? যেমন হচ্ছে 1 নম্বর সেন্ট্রাল ভাবে যে খাতা দেখাবে এটা কভার করছি। তারপর হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী যে ভাইয়াপুরা আছে তারাই খাতা দেখবে, এটাও আমরা মেনশন করে ফেলছি যে সবাইকে কিন্তু এই গাইডলাইনটা বা ইনস্ট্রাকশনটা ওইভাবেই দেওয়া হয় এবং সবাই কিন্তু মোটামুটি যথেষ্ট যোগ্য, তাই তারা খাতাটা দেখে। মূল্যায়ন শেষে খাতা প্রদান 8 দিনের কথা, এটাও হুম, হুম, মেনশন করা হয়ে গেছে। ওই যে বললাম না প্রসেসটা, খাতা যেহেতু সেন্ট্রালি দেখা হয়, দেখো এটা মানে তুমি যে ব্রাঞ্চে আছো সেখান থেকে 2-3 দিনও মানে দেখে দিয়ে দেওয়া যেত যদি স্থানীয় কেউ খাতাটা দেখতো। হুম। মানে তুমি ওই ব্রাঞ্চে আছো, পরের তুমি দিনই দেওয়া যেত। খাতা রেখে চলে গেছো, ওইখানকারই কেউ খাতাটা এসে দেখছে, সে খাতা দেখে খাতা রেখে চলে গেছে, তাহলে পরের দিনই দেওয়া যেত বা 2 দিন লাগতো সর্বোচ্চ। কিন্তু যেহেতু এই প্রসেসটা মেনটেন করা হয়, খাতাগুলো কালেক্ট করা হয় সেন্ট্রালি, এক একটা জোনে হচ্ছে খাতাগুলো দেখা হয়, দেন হচ্ছে যে আবার পাস করা হয়, এখানে পুরো প্রসেসটা 8 দিন লাগে। ভুল সংশোধনের সুযোগ এটাও আসলে আমরা বলে ফেলছি, তাই না? রিচেকের বিশেষ সুবিধা এটাও বলে ফেলছি, যদি কোনো ডাউট থাকে তুমি হচ্ছে যে রিচেক করতে পারবা। আচ্ছা, এইখানে এই যে ভুল সংশোধনেরটা আর একটু যদি স্পেসিফিক ভাবে বলি, পরীক্ষাতে শিক্ষার্থীদের খাতায় যে ভুলগুলো থাকবে সেগুলো পরীক্ষক দ্বারা সংশোধন করে দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা সহজেই তাদের দুর্বলতা চিহ্নিত করতে পারে এবং ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরীক্ষা আরো ভালো করতে পারে। ওই যে আমরা মার্ক করা খাতা দেখালাম যে কোন জায়গায় ভুল, সো এই ইমপ্রুভমেন্টের জায়গাটা থাকে। আর রিচেকের সুবিধা যেটা হচ্ছে, ওই যে তোমার যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, ইভেন এখানে কিন্তু যদি মনে হয় যে না ঠিক আছে, তোমাদের সাথে ফোনে কথা বলে ওই কনফিউশনটা হুম, দূর হুম, করা হুম। দরকার, সেটাও কিন্তু করা হয়। থাকে না, অনেকের একটা ডাউট থাকতে পারে যে না। আমার সময় ভাই আমার মনে পড়ে আমি 2বার এরকম ফোনে কথা বলছি আচ্ছা ভাইয়াদের আচ্ছা, সাথে। লাভ হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, নাম্বার অবশ্যই। বাড়ছিল। নাম্বার বাড়ে না এগুলো। আচ্ছা, ফোনে তারপর যদি কথা আসে, বলা মানে ওর হয়তো ও মানে কোনো তোমার একটা কমপ্লেইনটা হ্যাঁ, হ্যাঁ, শুনতে অ্যাপ্লাই পারছে আর কি, করতেছে যে একটা কমপ্লেনের হ্যাঁ জন্য ওইটা নাম্বার বুঝাই বাড়বে, দিছে যে ওটা কেন বুঝায় দেওয়া হচ্ছে, যে হ্যাঁ কেন এটা এরকম। এইটাই। আচ্ছা, ফলাফল প্রদান এমসিকিউটা তো বলে ফেলছি, যে রেজাল্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে, আর লিখিতটা যখন তুমি পাবা তখন দুইটা মিলে আবার একটা রেজাল্ট যাবে, মানে তখন রিটার্ন প্লাস এমসিকিউ মিলে ফুল যে পরীক্ষাটা, সাপোজ বায়ো 1, বাংলা 1, ইংলিশ 1, ইংলিশ 2, সেটার যে রেজাল্টটা সেটা যাবে। আর তোমরা তোমাদের স্টুডেন্ট পোর্টালে হচ্ছে পারফরমেন্স রিপোর্ট দেখতে পারবা। আর উৎসাহমূলক মেধাবৃত্তি, প্রতিটি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধাবৃত্তির তালিকা তৈরি করা হয় এবং শীর্ষ 5 জনকে মেধাবৃত্তি দেওয়া হয়। মানে প্রত্যেকটা এক্সামের জন্য 50টা এক্সাম হবে না, পুরা 50টা এক্সামের জন্য টপ 5কে হচ্ছে যে প্রাইজ দেওয়া হবে। এছাড়াও সকল পরীক্ষা শেষে সম্মিলিত মেধা তালিকায় যারা প্রথম 200 জন থাকবে তাদেরকে হচ্ছে যে দেওয়া হবে। ঠিক আছে, তো যেটা এখানে কিন্তু ভাইয়া সকল পরীক্ষা শেষে সম্মিলিত মেধা তালিকা, এখানে কিন্তু সবগুলা পরীক্ষা যারা পার্টিসিপেট হ্যাঁ করে ওরাই কিন্তু এই কন্টেস্টে থাকে আলটিমেটলি। ডেফিনেটলি, একটা পরীক্ষা না দিলে তো হচ্ছে যে হ্যাঁ, বেশ হ্যাঁ, অনেক ভালো একটা পিছিয়ে চলে নাম্বার গেল শেষ। আসলে। ওকে, আমরা যদি সামনের দিকে যাই, জরুরি কিছু তথ্য, 8 দিনের মধ্যে খাতা দেখাটা বলে ফেলছি, এমসিকিউ অটো এসএমএস, তারপর হচ্ছে যে এমসিকিউ লিখিতর পর আরেকটা এসএমএস পাবা, দেন হচ্ছে অনলাইন ব্যাচের পরীক্ষার্থী যারা থাকবা এমসিকিউ বা লিখিত পরীক্ষার রেজাল্ট একত্রে 2 দিন পর অটো এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবা। ঠিক আছে, অনলাইনেরটা একটু ফাস্ট দেওয়া হয় সম্ভব হয় এই কারণে, কারণ সেটা খাতাটা ট্রান্সফার করা লাগে না, ওই যে যারা পরীক্ষা দিবা খাতার ছবি তুলে এরপর দিবা, তো আমরা হচ্ছে যে অনলাইনে খাতাটা চেক করে দিয়ে দিতে পারি এই কারণে। আচ্ছা, রিচেকের ফর্মের কথা বলে ফেলছি। আর লিখিত খাতা রিচেকের জন্য স্টুডেন্ট আইডিতে রিকোয়েস্ট টু রিভিউ একটা অপশন পাবা, এটা তোমরা যখন রেগুলার একবার পরীক্ষা দেওয়া শুরু করবা তখনই হচ্ছে এটা পেয়ে যাবা, টেনশনের কিছু নাই। আর যদি মার্ক সংশোধন হয়ে থাকে তাহলে 2 দিনের মধ্যে সমাধান করে নিতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো ভাইয়া, মানে সবগুলো পরীক্ষার্থীতে একটা টাইম থাকে, বা যারা খাতাগুলো দেখতেছে তারা ওই ফ্লোর মধ্যে থাকে, তো তুমি হচ্ছে যে পরীক্ষা ধরো বাংলা 1 দিয়ে দিছো ধরো 1 মাস আগে, বাংলা 1-2 মানে সেকেন্ড পরীক্ষাটা, বাংলা প্রথম পত্রের দ্বিতীয় পরীক্ষাটা দিতে এসে যদি ওইটারটা বলো তখন কিন্তু আসলে এটা হবে না। ঠিক আছে, চেষ্টা করবা যে 2 দিনের মধ্যেই এই কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে। আর এই যে আমাদের কিউএনএ সার্ভিসের কথা যদি বলি, এটা তো তোমরা এখন থেকে ইউজ করতে পারতো, সেটা কিন্তু পরীক্ষার আগে পরের কোনো ব্যাপার না, যে কোনো সময় তুমি একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ইউজ করতে পারবা। কি করবা, কিউএনএতে যাবা, তুমি হচ্ছে কোয়েশ্চেন সার্চ করতে পারবা, সাবজেক্ট সিলেক্ট করবা, চ্যাপ্টার সিলেক্ট করবা, বাকিরা কি কোয়েশ্চেন করছে সেটা দেখতে পারবা, নিজে কোয়েশ্চেন করতে পারবা। ঠিক আছে, আমাদের এআই টিচার আছে, হিউম্যান টিচার আছে, তুমি হচ্ছে যে 2 জায়গা থেকে আনসার পেতে পারবা। ওকে, আর তোমার আইডি কার্ড যেটা আছে ডেফিনেটলি কালেক্ট করে নিও, কারণ হচ্ছে তুমি যখন প্রত্যেকদিন পরীক্ষা দিতে আসবা তোমার ব্যাচ রোল সবকিছু ঠিক আছে নাকি, ওই যে একদম বোর্ড পরীক্ষার মতোই কিন্তু সাইন নেওয়া হয়, তাই না? ওই যে আছে পাস করে দেওয়া হয় না সিগনেচার শিটটা, ইনভিজিলেটররা হ্যাঁ, থাকেন একদম। তারপর খাতায়ও হ্যাঁ, সাইন হ্যাঁ, করা হ্যাঁ, হয় একদম নিয়ম বোর্ড অনুযায়ী পরীক্ষার। বোর্ড হ্যাঁ, পরীক্ষা। তো বোর্ড পরীক্ষায় যেমন অ্যাডমিট কার্ড চেক করা হবে, রেজিস্ট্রেশন কার্ড চেক করা হবে, আমাদের আইডি কার্ডটা চেক করা হবে। যারা এখনো কালেক্ট করো নাই, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিয়ে কালেক্ট করে নিও। ওকে, আচ্ছা, তারপর যদি আসি, এখানে মেধাবৃত্তির ব্রেকডাউনটা আছে।
প্রথম আসির হচ্ছে পাইছিল আমাদের সময় কোনটা? কম ছিল ভাইয়া, অবশ্য পরীক্ষার সংখ্যাও কম ছিল। আচ্ছা, কত পাইছিল আসির? আমাদের সময় অর্ধেক ছিল, তাই? আচ্ছা, অর্ধেক। যাক তাহলে ওই হিসাবে 5 বছরে দ্বিগুণ হয়ে গেছে, ভালোই তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আচ্ছা। তবে তার বেশিই বাড়ছে মনে হয় ভাই, চালের দাম তো আর ডাবল হয় না। আচ্ছা, তুমি ওইটা দিয়ে চাল কিনছিলা? না ভাইয়া, তবে আচ্ছা। আমাদের সময় আর কি পরীক্ষা কম ছিল, কারণ ওই যে আমাদের তো 3টা সাবজেক্টে পরীক্ষা হয়েছিল, এইচএসসি হ্যাঁ। পরীক্ষা আছে, ওই কারণে ওভারঅল মডেল টেস্টও সীমিত মডেল আবার টেস্ট। অনেকে কিন্তু এটাও দেখছো যে যেগুলো ইন্ডিভিজুয়াল এক্সাম হয় 50টা পরীক্ষা যেহেতু, হুম হুম হুম। ধরো ওই যে 500-1000 করে হইলেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মডেল টেস্টে আমাদের যেই সময় টাকা দিয়ে আবার ভর্তি হয়েছে ওইটাই। ইন্ডিভিজুয়াল এক্সামে টাকা তখন পয়সার ছিল সুযোগ না। ছিল না, আচ্ছা। তো বাট এখন একবারে কিন্তু ছিল। অনেকে এটা করে যে দেখা গেছে ইন্ডিভিজুয়াল পরীক্ষার মাধ্যমে মডেল টেস্টের টাকা অনেকটা কভার হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এটা তো আসলে লাভজনক, হালাল। আচ্ছা, এই যে হ্যাঁ, এখানে ওই ব্রেকডাউনটা আছে আর কি। প্রথম 700, দ্বিতীয় 600, হ্যাঁ 500, 400, 300 এরকম টপ 5 50টা পরীক্ষায় প্রত্যেকে দেওয়া হবে এটা। আসলে টাকা পয়সা বড় বিষয় না, ওদেরকে উৎসাহ মোটিভেশন, দেওয়াটাই বড় হ্যাঁ বিষয়। ডেফিনেটলি, যে ঠিক আছে পরীক্ষা দিলাম, ভালো করলাম, হুম। টাকাও পেলাম, খারাপ হুম। না, এটা এডিশনাল হুম হুম। বোনাস। আচ্ছা, আর যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের আছো তাদের তো আমরা সবগুলা বলে দিলাম যে কোর্স ফি হচ্ছে এখানে 12,000 টাকা। প্রিভিয়াস যারা আছো তাদের জন্য আরো 1,000 টাকার ছাড়। আর হচ্ছে মানবিক, ব্যবসা শিক্ষা বা আলিম সাধারণ বিভাগের যারা আছো তাদের জন্য কমন যে সাবজেক্টগুলা, মানে বাংলা, ইংলিশ, আইসিটি, এটার সার্ভিসগুলো তোমরা পাবা, যেখানে 5টা কোয়েশ্চেন ব্যাংক, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড আর আইসিটি। তারপর হচ্ছে 16টা পরীক্ষা বাংলা, ইংলিশ, আইসিটির উপর, 16টা সলভ শিট আর রেকর্ডেড ক্লাস। আর কোর্স ফি 5,000 টাকা, অতিরিক্ত 500 টাকা ছাড় প্রিভিয়াস স্টুডেন্টদের জন্য। আর অফলাইন ব্যাচের সময়সূচি এখানে দেখা যাচ্ছে 6টা। যদিও তোমাদের পরীক্ষার সময় একটা ভালো পোর্শন অ্যাকচুয়ালি যখন পরীক্ষা শুরু হচ্ছে একদিন পর থেকেই রোজা শুরু হয়ে যাচ্ছে। সো রোজার যে টাইমটা সেটা আমরা হচ্ছে যে শেয়ার করবো, তখন 4টা ব্যাচ টাইম থাকবে। আর যারা হচ্ছে অনলাইনে পরীক্ষা দিবে তারা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবা। আর ভর্তির সময় হচ্ছে অবশ্যই 1 কপি ছবি দিয়ে, তোমার হচ্ছে এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নির্ধারিত যে ভর্তি ফর্মটা সেটা ফিল আপ করে নিবা। আচ্ছা, আর আইডি কার্ডটা কালেক্ট করে নিবা। এটা হচ্ছে রোজার মাসে যে ব্যাচ টাইমটা সেটা। আচ্ছা। দেখো স্বাভাবিকভাবে রোজার মাসে যেহেতু ইফতারের ব্যাপার থাকে, এই কারণে নর্মালি তো আমাদের ওই যে সন্ধ্যার দিকেও ব্যাচ থাকে, বিকাল 3:30 থাকে, সন্ধ্যা 6:30 থাকে। সো অন্য টাইমের যেটা করা হচ্ছে আর রোজার মধ্যে যেটা ডিফারেন্স, যে এখানে 2টা ব্যাচ টাইম কম, 4টা ব্যাচ টাইম, 8টা, 10টা, 12টা, আর এটা স্বাভাবিক কারণেই। এখানে ভাই অনেকেই হয়তো কনফিউশনে থাকতে পারে যে ভাই রোজার দিন সকাল 8টায় কেন। এখানে একটু অনেকেই বলি যে অনেকেরই এটা থাকে, আবার অনেকেই কিন্তু এরকম আছে যে আমাদের সেহরি করার পর ঘুমায় না, মানে অভ্যাস হয়ে যায় অনেকে। তো ওদের জন্য কিন্তু সকাল 8টা হচ্ছে বেস্ট টাইম, যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পরীক্ষা দিয়ে বাসায় এসে আবার একটু ঘুমায় নিজের মতো, হয়তো। হ্যাঁ রেস্ট নিতে পারতেছে। ও হয়তো ঘুমায় যাইতেছে আগে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? 10টা থেকে সেহরি পর্যন্ত হচ্ছে যে ও ঘুমায়, দেন হচ্ছে যে এরপর ও উঠে হুম, হুম, তারপর একবারে পরীক্ষা দিচ্ছে, তো সেরকম এক করে। একজনের রুটিন আসলে রোজার মাসে এক এক রকম হয়, তো সবার কথা চিন্তা করে কিন্তু আমাদের এই 4টা টাইম। হ্যাঁ, আর এটা তোমাদেরকে জানাই দেওয়া হবে, ঠিক আছে, যে কেউ কে কোন ব্যাচ টাইম আসবে রোজার সময় জানিয়ে দেওয়া হবে, বা তুমি ব্রাঞ্চ থেকে জেনে নিও। একটা সুবিধা আছে আসির, যেটা মেনশন করা দরকার। আমাদের তো সারা দেশে 115টা ব্রাঞ্চ আছে। তো ধরো কেউ হচ্ছে যে কলেজ ঢাকায়, তাই ঢাকার কোন একটা ব্রাঞ্চে ভর্তি হয়েছিল, বাট রোজার সময় ডেফিনেটলি বাড়ি চলে ইফতারের গেছে, ব্যাপার হ্যাঁ, থাকে, হ্যাঁ, ইবাদতের ব্যাপার থাকে, অনেক ব্যাপার স্যাপার থাকে। এই জন্য ওর মনে হচ্ছে যে না, বাসায় চলে যাওয়ার সুবিধা। সুবিধা। সো কিন্তু চাইলে বাসায় চলে যেতে পারবে। নিকটস্থ ধরো ওর ব্রাঞ্চে। বাসা হচ্ছে নোয়াখালী, ও চলে গেল, এরপর কিন্তু পরীক্ষাগুলো ওইখান থেকে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটাও কিন্তু সুবিধা আছে যে তুমি যদি ঢাকার কোনো ব্রাঞ্চে বা কথার কথা জেলা শহরে কোনো যদি ব্রাঞ্চে ভর্তি থাকো, পরীক্ষাগুলো ওইখানে যেমন দিতে পারতেছো, আবার নিজে হচ্ছে বাড়ি চলে যাবা, বাসায় চলে যাবা, এই কারণে যে কোনো জায়গায় যে আমাদের যে ব্রাঞ্চে সেখানে কিন্তু পরীক্ষা দিতে পারবা ওই টাইমটায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই সুবিধা থাকবে। তারপর হচ্ছে যে এটা মোটামুটি আমরা বলে ফেলছি কথাবার্তা, তাই না? এই যে পরীক্ষা মিস না করার ব্যাপারটা, তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকগুলো যাতে জাস্ট সাজানো না থাকে, যত বেশি রিভিশন দিতে পারো তত ভালো। অনেকে আছে ভাই 50টা সলভ শিট হচ্ছে কি একটার পর আরেকটা রেখে অনেক সময় ফেসবুকে ছবি আপলোড দেয় যে ওর চাইতে ওই সলভ শিটের হাইট বেশি। সেগুলো আসলে না করে সলভ শিট গুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করবা, ভালো কিছু হবে, ভালো ফল পাবো ইনশাআল্লাহ। বা ইউটিলাইজ করেও আপলোড দিতে পারো। হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, অনেকে আমরা দেখি যে বুয়েটে পরীক্ষা চান্স পাওয়ার পর আমার অনেক ফ্রেন্ডদেরই দেখছি যে কি পরিমাণ বই আসলে পড়ছে, ওটা হচ্ছে একদম স্তূপ আকারে ছবি আপলোড দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় স্বাভাবিক অনেক কিছু পড়াশোনা করেই তো চান্স পায়, তো ওর হাইটের চাইতে বইয়ের হাইটটা বেশিই হয়। আচ্ছা, তারপর হচ্ছে যে এগুলো আমরা আসলে বলে ফেলছি, রিভিশন দেওয়ার চেষ্টা করা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো চেক করে নেওয়া, তারপর সলভের জন্য যা যা করা লাগে, কিউএনএ সার্ভিস ইউজ করা হোক, সলভ শিট দেখা হোক, বা হচ্ছে রেকর্ডেড সলভ ক্লাস দেখা হোক, এগুলো অ্যাভেল করার চেষ্টা করা রেগুলারলি। আর হচ্ছে যে কোনো প্রয়োজনে তুমি যেহেতু ব্রাঞ্চে যাচ্ছ রেগুলার, অবশ্যই ব্রাঞ্চে যে ভাইয়া পড়ে আছে তাদের কাছ থেকে হেল্প চাইতে পারো। কিউএনএ তো হচ্ছে যে অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে, বাট যেটা হচ্ছে যে অফলাইন যে মাধ্যমটা, যেহেতু তুমি ব্রাঞ্চে যাচ্ছ পরীক্ষা দিতে, এই রিলেটেড কোনো কনফিউশন বা সার্ভিস রিলেটেড কোনো যদি তোমার কোয়েশ্চেন থাকে বা সাপোজ কমপ্লেনও যদি থাকে, ডেফিনেটলি তাদেরকে জানাতে পারো। আচ্ছা, আর আমাদের অনলাইন পোর্টালটা এটা হচ্ছে সেভ করে রাখো।
online.udbhash-unmesh.com, সেখানে যে তোমাদের যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? বাকিটা রেজিস্ট্রেশন করা খুবই সহজ, এখনকার সবাই মানে সব মিডিয়া হ্যাঁ, চালায়, হ্যাঁ, অনলাইন হ্যাঁ। মিডিয়া চালায়, সেই তুলনায় এটা খুবই ইজিয়ার, আশা করি সমস্যা হবে না। শাখা পরিবর্তনের ব্যাপারটা বলে বুঝলাম, ফেলছি, হ্যাঁ, হ্যাঁ। যে যে কোনো টাইমে তোমার যদি প্রয়োজন হয় এক শাখার বদলে আরেক শাখায় পরীক্ষা দিবা, তুমি দিতে পারবা। আচ্ছা, এবার যদি আসি লাস্ট পার্টটা বলো এখানে একটু। ভাবে যে শাখা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই নতুন একটা শাখায় যখন ওরা পরীক্ষা দিতে যাবে তার আগে হচ্ছে ওই ব্রাঞ্চে একটু যোগাযোগ করে নিলে ভালো, তাহলে আর কি যখন তুমি পরীক্ষা দিতে যাবা তখন আর কি তোমার আর কোনো সমস্যা হইল না। হ্যাঁ, কোন হ্যাঁ, মানে হ্যাঁ, কোন হ্যাঁ, ব্যাচে পরীক্ষা দিবে, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ। ছেলেদের ব্যাচ কখন, মেয়েদের ব্যাচ হুম, হুম, হুম। কখন, এই সবকিছু জিনিসগুলো একটু ক্লিয়ার করে ব্রাঞ্চের নাও। কোঅর্ডিনেটর ভাইরা যথেষ্ট হেল্পফুল, সো তোমরা যদি একটু ভাইয়াদের সাথে যোগাযোগ করে যাও ইনশাল্লাহ ভাইরা তাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর এরপরে যদি আমরা চলে আসি ফাইনালি, ভাইয়া যদি একটু স্লাইডটা, হ্যাঁ, তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা কিন্তু ওদেরকে কি কি করতে হবে সেটা তো আমরা বলেই ফেললাম। তো স্টুডেন্টদের পাশাপাশি তাদের যে সবচেয়ে বড় চালিকা শক্তি আমাদের আঙ্কেল আন্টিরা, আপনাদের ভূমিকাও কিন্তু এখানে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ স্টুডেন্টরা এই সময়টা অনেক বেশি প্রেশার ফিল করে, অনেক সময় তারা হতাশ হয়ে যায়। সেই হতাশা থেকে তাদেরকে দূরে রাখার জন্য কিন্তু আপনাদের মেন্টাল এবং ফিজিক্যাল সাপোর্ট দুটোই অনেক বেশি দরকার। হ্যাঁ, ওরা আসলে রেগুলারলি পড়াশোনা করতেছে কিনা, কেমন নাম্বার পাচ্ছে, সেই বিষয়গুলো যেমন খোঁজ খবর নেওয়া জরুরি, তেমনি ওদের খারাপ সময় ওদের পাশে দাঁড়ানোটাও জরুরি। সো ওদেরকে, হ্যাঁ, আপনারা হয়তো অনেক প্রত্যাশা নিয়ে আছেন ওদের উপর, যে ওরা একটা ভালো রেজাল্ট করবে, অবশ্যই সেই প্রত্যাশা ওরা পূরণ করার শতভাগ চেষ্টা করে বলে আমাদের বিশ্বাস। তবে মাঝে মাঝে হয়তো প্রত্যাশার চাইতে প্রাপ্তি কিছুটা কম হতেও পারে। তো এতে মন খারাপ না করে সামনের দিনগুলোতে ওরা যেন আরো ভালো করতে পারে সেই সাহস যোগানোটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আচ্ছা, আর যদি রুটিনের কথা বলি, আমাদের ওয়েবসাইটে যেয়ে কিন্তু রুটিনটা পেয়ে যাবা, আশা করি কালেক্ট করেও নিছো অলরেডি, www.udbhash.com। জাস্ট হচ্ছে একটু রুটিনটা যে দেখা দিচ্ছি, এই যে উদ্ভাসের পেজে আসলাম আমরা, এখান থেকে প্রোগ্রাম সময় চলে যাব ওয়েবসাইটে, তারপর হচ্ছে যে এখান থেকে আমরা ফিল্টার করে অনেক ইজিলি পেয়ে যেতে পারি। মডেল টেস্ট সিলেক্ট করলাম আমি, তারপর এই যে এইচএসসি 26 মডেল টেস্ট, সাপোজ হচ্ছে অফলাইনে গেলাম, দেন ডাউনলোড রুটিন শুরুতেই আছে, এখান থেকে আমরা রুটিন হচ্ছে এই যে বিজ্ঞান বিভাগের রুটিনটাই দেখি, বাংলা ভার্সনেরটা। সো এখানে কিন্তু রুটিন দেওয়া আছে, এই যে 17 তারিখ ছেলেদের ব্যাচ, 18 তারিখ মেয়েদের ব্যাচ, শুরু হচ্ছে প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র 1 গদ্য দিয়ে, বহু নির্বাচনী 30টা, 30টার মধ্যে 30টাই অ্যান্সার করতে হবে, সৃজনশীল এক সেট 30টা, মানে 30 মার্কস, মানে হচ্ছে 4টা থেকে 3টা অ্যান্সার করতে হবে, 30 মার্কস। এভাবে 60 মার্কসের জন্য সময় দেওয়া আছে 1 ঘন্টা 30 মিনিট। বাকিগুলো সব দেওয়া আছে, আমি আর রিডিং না পড়লাম, জাস্ট এখানে একটা জিনিস একটু মেনশন করে দেই, আমরা যদি রুটিনে আসি, ফাইনাল মডেল টেস্টের এখানে কোনো ডেট দেওয়া নাই, সেটা এই কারণে যে আমরা হচ্ছে যে বোর্ড পরীক্ষার রুটিনটা যখন প্রকাশ করা হবে না, এরপর বোর্ড পরীক্ষার রুটিনের উপর ডিপেন্ড করে আমরা মোটামুটি একটু চেষ্টা করি সেটার সাথে কিভাবে সামঞ্জস্য রাখা যায় গ্যাপগুলোর ক্ষেত্রে, বা একটা নির্দিষ্ট টাইম আগে শেষ করা, ওই গ্যাপগুলো যাতে আমরা ওইভাবে তখন হিসাব করে দিতে পারি, এই জন্য জাস্ট তারিখটা এখনই অ্যানাউন্স করা হয় নাই। ওকে, সো পরীক্ষা তো কালকে থেকেই শুরু, বেস্ট অফ লাক সবাইকে, ভালো মতো পরীক্ষা দাও, আমরা যে যে অ্যাডভাইসগুলো দিলাম সেগুলো একটু কাজে লাগানোর ট্রাই করবা, ঠিক আছে? আর হ্যাঁ, রুটিনে একসাথেই আছে ছেলে মেয়েদের, যেটা দেখালাম, জাস্ট হচ্ছে যে ডেটটা আলাদা করা আছে, ছেলেদের ডেট মেয়েদের ডেট, ছেলেদের শুরু আর অনলাইন ব্যাচে শুরু 17 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, আর মেয়েদের শুরু হচ্ছে যে পরশুদিন থেকে 18 তারিখ থেকে। ওকে, হ্যাঁ পারবা, যে শুনো, যারা হচ্ছে যে যদি এরকম থাকে যে শুরুর কয়েকটা পরীক্ষা, শুরু 2-3টা পরীক্ষার সময় তোমার কলেজের সেম টাইমে পরীক্ষা আছে, অবশ্যই ব্রাঞ্চে কথা বলে নাও, ভাইয়াপুরা যথেষ্ট হেল্পফুল আছেন, তারা ওইটা ব্যবস্থা করে দিবেন যে শুরু কিছু পরীক্ষা তুমি যদি তোমার, কারণ কি কলেজের পরীক্ষা তো এটা সবাই জানে যে কোন কলেজের পরীক্ষা কোন দিন, আমাদের যেই যে ব্রাঞ্চের ভাইয়াপুরা আছেন তারা মোটামুটি জানেন এটা, সো সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবেনই, ঠিক আছে? হ্যাঁ, পার্সোনাল রিজনে সবসময় তার ইয়ে করা সম্ভব হয় না, কারণ বোর্ড পরীক্ষায় সেটা করবে না, তোমার বোর্ড পরীক্ষা ধরো কালকে সকাল 10টা, তুমি তো যে বলতে পারবে না যে এটা কি 11টায় দেওয়া যায় নাকি, ঠিক আছে? সো বোর্ড পরীক্ষার মতো আমরা চেষ্টা করি যে ওই রুটিনটা মেনটেন করা, বাট হ্যাঁ, ডেফিনেটলি কলেজের পরীক্ষা ইম্পর্টেন্ট, কলেজের পরীক্ষার কারণে যদি কোনো একটা টাইম চেঞ্জ করা লাগে সেটা ডেফিনেটলি ভাইয়া পুরা হেল্প করবেন। ওকে আসিন, আমরা মনে হয় শেষ করতে পারি। জি ভাইয়া, তো আমাদের স্টুডেন্টরা মাশাল্লাহ পুরোটা সময় লাইভের পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিল। আশা করি আমাদের আজকে যে পরামর্শগুলো, এগুলো তোমাদের সামনের দিনগুলোতে মডেল টেস্ট চলাকালীন সময়গুলোতে অনেক কাজে লাগবে। তো তোমরা এগুলো একটু ফলো করার চেষ্টা করবে সুন্দর করে। আর তোমাদের যে কোনো ধরনের বিপদে আপদে, যে কোনো ধরনের সমস্যা, উদ্ভাসমের শিক্ষা পরিবার আমরা তো আছি, তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।